চলুন আজ কথা বলা যাক ওয়েলশ কবি ডিল্যান টমাসকে নিয়ে। আজকে আমরা তার বিখ্যাত কবিতা পোয়েম ইন অক্টোবর বা অক্টোবরের কবিতার গভীরে ডুব দেব আর দেখব কিভাবে তার ৩০তম জন্মদিনটা তাকে তার শৈশবের এক অসাধারণ যাত্রায় ফিরিয়ে নিয়ে গিয়েছিল। ডিল্যান টমাসের নাম শুনলেই যে ছবিটা আমাদের মাথায় আসে সেটা হলো একজন হইচই প্রিয়, মদ্যপ আর দুর্ভাগ্যপীড়িত এক কবির। কিন্তু এই পরিচয়ের আড়ালে যে একজন অসম্ভব সংবেদনশীল শিল্পী লুকিয়েছিলেন, তার কবিতার প্রতিটি লাইনই কিন্তু সেটার প্রমাণ দেয়। খুব অল্প সময়ের জীবন ছিল তার, কিন্তু কি দারুণ উজ্জ্বল। ১৯১৪ সালে ওয়েলসে জন্ম, মাত্র ১৮ বছর বয়সেই সাংবাদিকতা শুরু করেন, আর ১৯৪৬ সালে প্রকাশিত হয় তার বিখ্যাত কবিতার বই, যেখানে এই অক্টোবরের কবিতা অন্তর্ভুক্ত ছিল। কিন্তু দুঃখের বিষয় হল, মাত্র ৩৯ বছর বয়সে নিউ ইয়র্কে তার জীবন থেমে যায়। তো এই যে কিংবদন্তি কবি, তার জীবনের ঠিক কোন মুহূর্তটা জন্ম দিয়েছিল এই অসাধারণ কবিতাটার? চলুন সেই গল্পটাই শোনা যাক। গল্পটার শুরু তার ৩০তম জন্মদিনে। আচ্ছা, ৩০ বছর বয়স তো জীবনের একটা বেশ বড় মাইলফলক, তাই না? এই দিনটা তাকে শুধু বয়স বাড়ার কথাই মনে করিয়ে দেয়নি, বরং তাকে বাধ্য করেছিল তার ফেলে আসা শৈশবের দিকে ফিরে তাকাতে। কবিতাটা শুরুই হচ্ছে একটা অসাধারণ লাইন দিয়ে, দিনটি ছিল আমার স্বর্গে যাবার ৩০তম বছর। এই একটা লাইনই যেন পুরো কবিতার সুরটা বেঁধে দেয়। এখানে একই সাথে উদযাপন আছে, আবার গভীর আত্ম অনুসন্ধানও আছে। স্বর্গ বলতে তিনি আসলে জীবন, আনন্দ আর প্রকৃতির আশীর্বাদকেই বুঝিয়েছেন। আসলে পুরো কবিতাটাই হলো কবির সেই জন্মদিনে একা একা হেঁটে বেড়ানোর একটা গল্প। আর এই হাঁটার পথেই তার মনে কি সব অনুভূতি জন্ম নিয়েছিল, চলুন সেটাই দেখি। দিনটা ছিল অক্টোবরের, আর সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। কবি খুব ভোরে ঘুম থেকে উঠেছেন, চারপাশের শহর তখনও ঘুমে আচ্ছন্ন। সেই ঘুমন্ত শহর পেছনে ফেলে তিনি হাঁটতে শুরু করলেন বন্দরের পাশ দিয়ে গ্রামের দিকে। চারপাশটা একদম শান্ত, আর আবহাওয়াটাও কেমন যেন একটু বিষণ্ণ। এখানে না কবির লেখার একটা অসাধারণ কৌশল চোখে পড়ে। তিনি পার্সনিফিকেশন ব্যবহার করেছেন, মানে জড় বস্তুকে মানুষের মতো প্রাণ দিয়েছেন। যেমন ধরুন, তিনি লিখছেন জল যেন প্রার্থনা করছিল, বা সমুদ্র তীরকে বলছেন হেরান প্রিস্টেড শোর, যেখানে বক পাখিটাকে দেখে মনে হচ্ছে যেন কোনো পুরোহিত দাঁড়িয়ে আছে। কি দারুণ ব্যাপার, তাই না? এর ফলে প্রকৃতি যেন একেবারে জীবন্ত হয়ে ওঠে, কবির মনের কথার প্রতিধ্বনি করে। আর প্রকৃতির এই জীবন্ত রূপটাই কবির জন্য একটা সেতুর মতো কাজ করে, যে সেতু তাকে তার অতীতে ফিরিয়ে নিয়ে যায়। তার এই হাঁটাটা কয়েকটা ধাপে এগোয়। প্রথমে তিনি গ্রামের দিকে যান, আর ঠিক তখনই শুরু হয় শরতের বৃষ্টি। এই বৃষ্টিটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা তার কাছে হয়ে ওঠে ফেলে আসা জীবনের সব স্মৃতির প্রতীক। শেষে তিনি একটা পাহাড়ে ওঠেন, আর সেখান থেকেই যেন এক অন্য জগতে চলে যান। এই অনুভূতিটা কি দারুণভাবে ফুটে উঠেছে এই লাইনগুলোতে। তিনি বলছেন, আমি এক বৃষ্টি ভেজা শরতের দিনে জেগে উঠলাম আর বাইরে হাঁটতে লাগলাম, আর সেই বৃষ্টি যেন আমার সারা জীবনের সব স্মৃতি হয়ে ঝরে পড়ছিল। মানে বৃষ্টিটা এখানে শুধু আকাশ থেকে পড়া জল নয়, এটা যেন তার সারা জীবনের স্মৃতি, যা একসাথে ঝরে পড়ছে। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পরেই গল্পটা একটা নতুন মোড় নেয়। বর্তমানের যে শরৎকাল, সেটা হঠাৎ করেই যেন বদলে গিয়ে শৈশবের গ্রীষ্মের স্মৃতি হয়ে যায়। কিন্তু এই যে যাত্রা, এই যে স্মৃতিতে ফিরে যাওয়া, এটা কবির কাছে কোন সত্যটা তুলে ধরে? কি খুঁজে পান তিনি তার শৈশবের মধ্যে? কবিতায় একটা লাইন দুইবার ব্যবহার করা হয়েছে, আবহাওয়া বদলে গেল। এই বদলটা কিন্তু শুধু বাইরের প্রকৃতির নয়, এটা কবির ভেতরের জগতেরও। ঠিক এই মুহূর্তটাতেই বাস্তব আর স্মৃতি যেন মিলেমিশে একাকার হয়ে যায়। দেখুন, কবিতায় দুটো ঋতুকে পাশাপাশি রাখা হয়েছে, আর এর মাধ্যমে দুটো ভিন্ন জীবনকে বোঝানো হয়েছে। একদিকে আছে শরৎ, যেটা তার বর্তমান জীবন, প্রাপ্তবয়স্ক, বার্ধক্য, বাস্তবতা। কবি এটাকে বলছেন অক্টোবরের রক্ত। আর ঠিক তার উল্টো দিকে আছে গ্রীষ্ম, মানে শৈশব, আনন্দ, স্মৃতি, যাকে তিনি বলছেন সূর্যের আলো। কবির চোখের সামনে তখন ভেসে উঠছে শৈশবের সব উজ্জ্বল ছবি। ভাবুন তো, আপেল, নাশপাতি আর লাল ফলে ভরা বাগান, ঝলমলে রোদ, আর সেই রোদে মায়ের হাত ধরে হেঁটে যাচ্ছে একটা ছোট্ট ছেলে। সবুজ মাঠগুলোতে তার মনে হতো সবুজ চ্যাপেল, মানে গির্জার মতোই পবিত্র। আর বন, নদী, সমুদ্রে ছিল তার অফুরান্ত আনন্দ। কবিতার শেষের দিকে এসে এই স্মৃতিচারণটা একটা প্রার্থনার রূপ নেয়। কবি যেন সময়ের বিরুদ্ধে দাঁড়িয়ে তার শৈশবের সেই নির্মল আনন্দটাকে ধরে রাখতে চাইছেন। তিনি প্রার্থনা করছেন, হে ঈশ্বর, আমার মনের এই যে সত্যি আনন্দ, এটা যেন আগামী বছরও গান হয়ে বেজে ওঠে এই উঁচু পাহাড়ে। এটা আসলে তার একটা আকুতি, যেন বয়স বাড়লেও তার ভেতরের শিশুটা হারিয়ে না যায়।
কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? এই কবিতাটা লেখার মাত্র 9 বছর পরেই, মাত্র 39 বছর বয়সে ডিলান টমাস মারা যান। এই সত্যিটা জানার পর তার ওই প্রার্থনাটা যেন আরও বেশি করে বুকে বাজে। তার কবরের ফলকে লেখা আছে তার আর একটা বিখ্যাত কবিতা ফার্নহিলের দুটো লাইন, সময় আমাকে সবুজ রেখেছিল এবং আমি মরে যাচ্ছিলাম, যদিও আমি সাগরের মতো আমার শৃঙ্খলে গান গেয়েছিলাম। এই কথাগুলো যেন তার পুরো জীবনটার একটা সারসংক্ষেপ। একদিকে শৈশবের সেই সবুজ অমলিন স্মৃতি, আর অন্যদিকে সময়ের শৃঙ্খলে বাধা পড়েও গান গেয়ে যাওয়া এক শিল্পীর জীবন।